कर्नल सुफिया कुरैशी, উইং কমান্ড্যান্ট ভূমিকা সিং সহ যারা আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো। সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল? এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে। আমরা এটা দাবি জানাবো, দাবি তুলব আমরা যে আমাদেরকে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইকে যারা খুন করেছে, কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা 300 কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো, কাদের সহযোগিতা ছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এই আওয়াজটাও আমরা তুলব। কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান, আমি গত পরশু দিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে, আমার আর তর সইছে না, আমাদেরকে দরকার লাগলে বলুক, আমাদেরকে দায়িত্ব দিক। সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে, আমাদের সেনাদেরকে বলুক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন, রাত 1:30টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যে জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুড়িয়ে এসেছে। এটাই আমাদের সেনা। তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই। সেনাকে যারা পরিচালনা করছে, কেন 2 ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এটাও জানতে হবে, খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে, তদন্ত সাপেক্ষ। যারা বর্ডার পার করে প্রায় 300 কিলোমিটার ভিতরে ঢুকে পেহেলগাঁওতে অ্যাটাক করলো, অ্যাটাক করে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত, সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে, মোদিজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। গত পরশুদিন রাত্রে 1:30টার দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন, এখনো দেখছেন, আমাদের দেশের 3 বাহিনী, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে এবং সেনা যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে সরাসরিভাবে তেনারা ঘোষণা দিয়েছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধেই আক্রমণ চালিয়েছে। এগুলো নাম পেয়েছি আমরা, বাকি তো পাচ্ছি না। বিলাল আহমেদ সম্ভবত হবে। এরা যারা লড়াই করলো, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে 26 থেকে 27টা ভাইকে শহীদ করলো, তার বদলা নিয়ে আসলো, সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে। এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে। মানে ও আমার ভাই শহীদ হলো, আমার অন্য ভাইকে লড়াই করলো, শহীদের বদলা নিল, আর মধ্যখানে পুঁজিপতিরা, এই মোদির যারা ছত্রছায়ায় থাকে, এই অমিত শাহদের ছত্রছায়ায় যারা থাকে, এই শুভেন্দু অধিকারী যাদের লালন পালন করছে, ব্যবসা করার সুযোগ দিচ্ছে, এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, এদেরকে খুঁজে বার করতে হবে। দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ এরা আমাদের লড়াইকে, আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে। এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর সাথে সাথে দুর্ভাগ্য, আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এই পেহেলগাঁওয়ে অ্যাটাকের পরে দুবার কি হয়েছে, ওয়াল পার্টি মিটিং হয়েছে, আর এই মুহূর্তে আমাদের দেশের 56 ইঞ্চিকে দেখতে পেলাম না। আজকেও একটা ওয়াল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরর অ্যাটাক নিয়ে, সেখানে 56 ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিংয়ের মধ্যে একটা মিটিংয়ে উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে। তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক, আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। কার কথা বলছি বুঝতে পেরেছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি। আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে। সমস্যা অনেক, বুঝতে পেরেছেন? এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ, আর শান্তিপূর্ণভাবে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে। 2025 সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে
যারা এই বিল পাস করিয়েছে, এই ওয়াকফ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে। তারপরেও বলছি, নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো অল পার্টি মিটিংয়ে উপস্থিত ছিলেন না, মানে বুঝতে পারছেন। কিন্তু একে দেখুন, বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে, এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে। তো এদেরকেও আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। তবে আমরা ভুলে যাচ্ছি না, 2019 সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। শুনেছিলাম 300 কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল। আমাদের দেশের 40 জন অধিক জওয়ান শহীদ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের 40 জন জওয়ানকে হারিয়েছিলাম, 40 জন সিআরপিএফকে হারিয়েছিলাম। এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই 40 জনের কারা খুনি, কারা ঘাতক, 300 কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে, এখনো জানতে পারলাম না। কিন্তু বলছে তদন্ত হচ্ছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কাশ্মীরে পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে, হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছি। যে সমস্ত মানুষগুলো, নিরস্ত্র মানুষগুলো, আমাদের পরিবারের ছেলেগুলোকে যারা খুন করেছে, সেই খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তাও আমরা জানিয়েছি। গত পরশুদিন রাত্রে 1:30টার দিকে আপনারা শুনেছিলেন বা দেখেছেন, এখনো দেখছেন, আমাদের দেশের 3 বাহিনী, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে। এবং সেনা যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে, সেখানে সরাসরিভাবে তেনারা ঘোষণা দিয়েছেন যে তারা জঙ্গিদের বিরুদ্ধেই আক্রমণ চালিয়েছে। আমরা সাধুবাদ জানিয়েছি, আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমরা বার্তা রেখেছি, যাতে আগামী দিনে পাকিস্তানে জঙ্গি চাষ না হয়, তার বলিষ্ঠ পদক্ষেপ যাতে পাকিস্তান সরকার নেয়, সেটাও আমাদের দেশের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে পাকিস্তান সরকারকে বার্তা দিতে হবে। আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা, অনৈতিক কাজ, অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা দাঁড়াবো। তবে গুটি কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে, রাজনৈতিক দল হিসাবে করতেই হবে। কারণ অনেকে বলবে এটা রাজনীতি করার সময় নয়, কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বলছি এটাই রাজনীতি করার সময়, এটাই প্রশ্ন তোলার সময়। যদি এখন সরা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি, তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক, আপনার রাজস্থান হোক, পাঞ্জাব হোক, মহারাষ্ট্র হোক, গুজরাট হোক, যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে। প্রশ্ন আমার এখানে গুটি কয়েক, যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয়, যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যারা বর্ডার পার করে প্রায় 300 কিলোমিটার ভিতরে ঢুকে পেহেলগাঁওতে অ্যাটাক করলো, অ্যাটাক করে মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত, সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে, মোদিজিকে জবাব দিতে হবে, অমিত শাহজিকে জবাব দিতে হবে। আমরা আমাদের সেনাদের জয়ধ্বনি দেব। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভামিকা সিং সহ যারা ওই টিমে ছিলেন, তাদেরকে আমরা স্যালুট জানাবো। সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব, যে কাশ্মীরের মতো জায়গাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া করে সেনা থাকতো, সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল? এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে। জবাব দিতে হবে না? আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানতে পারবেন, প্রতি 10 মিটার ছাড়া, প্রতি 15 মিটার ছাড়া
সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে, তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে। শুধু তাই নয়, এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে, এই পার্কের কি টিকিট কেটে ভিতরে ঢুকতে হয়। যখন টিকিট কেটে ভেতরে ঢুকবে যারা সিভিলিয়ান, তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে। ওই দিনকে ছিল না কেন? ছিল না, না রাখা হয়নি? এই প্রশ্ন থাকছে। এর প্রশ্নের উত্তর কে দেবে? ভারত সরকার দেবে। এটা তদন্ত সাপেক্ষ। আপনারা জানেন যে পশ্চিম বাংলার 3 জন খুন হয়েছিল, শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে। একজনের নাম খুব চর্চা হয়েছে, যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে, ওই বিতর্কে আমি জড়াবো না। এদিকটা সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে, আমার মুখটা এদিকে চলে আসছে। যারা ভলেন্টিয়ার আছে কি করছেন আপনারা? আমার তো কনসেন্ট্রেট এদিকে চলে যাচ্ছে না। আরো 2 জন আছে, একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি, আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে। আমি গোপনে চুপি ছাড়ে বেহালাই সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম। ওই বর্বরদের গুলিতে সমীর বাবুও শহীদ হয়েছিল, তার স্ত্রী সাথে ছিল। তার স্ত্রী, তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম, কিছু জিনিস জেনেছি। যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম, যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে, প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে, যে ওখানে গুলি চালাবার পরেও 2 ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি? 2 ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন, প্রশাসন এসেছেন। তাহলে 2 ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি, বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে আসতে দেয়নি। এগুলো তদন্ত সাপেক্ষ, এটা তদন্ত করতে হবে। কে তাদেরকে আটকে দিয়েছে, কেন বা তারা দেরিতে আসলো, এগুলো তদন্ত সাপেক্ষ। তদন্তর আমরা দাবি জানাচ্ছি। তবে আমরা ভুলে যাচ্ছি না, 2019 সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে টেরর অ্যাটাক হয়েছিল। শুনেছিলাম 300 কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল। আমাদের দেশের 40 জন অধিক জওয়ান শহীদ হয়েছিল। দুর্ভাগ্য আমাদের, আমরা আমাদের 40 জন জওয়ানকে হারিয়েছিলাম, 40 জন সিআরপিএফ কে হারিয়েছিলাম। এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই 40 জনের কারা খুনি, কারা ঘাতক। 300 কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে, এখনো জানতে পারলাম না। কিন্তু বলছে তদন্ত হচ্ছে। তাই আমরা এটা দাবি জানাবো, দাবি তুলবো আমরা, যে আমাদেরকে, আমরা ভারতীয় নাগরিক, আমার ভাইকে যারা খুন করেছে, কারা কারা খুন করেছে, এবং বর্ডার থেকে তারা 300 কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো, কাদের সহযোগিতা ছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। এই আওয়াজটাও আমরা তুলবো। কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান, আমি গত পরশু দিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে 14 দিন হয়ে যাচ্ছে, আমার আর তোর সইছে না, আমাদেরকে দরকার লাগলে বলুক, আমাদেরকে দায়িত্ব দিক। সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে, আমাদের সেনাদেরকে বলুক, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে। আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন, রাত 1:30টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে, মাত্র 25 মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, যে জঙ্গি সংগঠনগুলো ছিল, তাদেরকে গুড়িয়ে এসেছে। এটাই আমাদের সেনা। তাহলে সেনা নিয়ে আমাদের কোনো প্রশ্ন আছে? আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই। সেনাকে যারা পরিচালনা করছে, কেন 2 ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে, এই প্রশ্নটা থেকে যাচ্ছে। এটাও জানতে হবে, খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে, তদন্ত সাপেক্ষ। তাই বন্ধুগণ বলবো, আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে, আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি, আমরা নিরাপদে আছি, বর্ডারটা নিরাপদ আছে বলে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সেনাদের আত্মত্যাগ, আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ, কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে।
আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে, অপারেশনের একটা নাম দিয়েছে, সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে। কর্নেল সুফিয়া কুরেশি, উইং কমান্ডেন্ট ভূমিকা সিং, এরাদের পরিচালনায় একজন কমান্ডেন্ট কাশ্মীরের, যেগুলো নাম পেয়েছি আমরা, বাকি তো পাচ্ছি না, বিলাল আহমেদ সম্ভবত হবে। এরা যারা লড়াই করলো, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে 26 থেকে 27টা ভাইকে শহীদ করলো তার বদলা নিয়ে আসলো, সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে। এই অপারেশন যে নামে হচ্ছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে। মানে ও আমার ভাই শহীদ হলো, আমার অন্য ভাইকে লড়াই করলো, শহীদের বদলা নিল, আর মধ্যখানে পুঁজিপতিরা, এই মোদির যারা ছত্র ছায় থাকে, এই অমিত শাহদের ছত্র ছায় যারা থাকে, এই শুভেন্দু অধিকারী যাদের লালন পালন করছে, ব্যবসা করার সুযোগ দিচ্ছে, এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, এদেরকে খুঁজে বার করতে হবে। দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ এরা আমাদের লড়াইকে, আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে। এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর সাথে সাথে দুর্ভাগ্য, আমাদের 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এই পেহেলগাঁওয়ে অ্যাটাকের পরে দুবার কি হয়েছে, অল পার্টি মিটিং হয়েছে। আমাদের রাজ্যের মানুষ অল পার্টি মিটিং ভুলে গেছে। জানেন অল পার্টি মিটিং কি? যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যেই পার্টি আছে, সবাইকে নিয়ে মিটিং হয়। আমাদের রাজ্যে এরকম হয়েছে? আমি তো বিধায়ক 4 বছর হলাম, একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে। কোনো যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, কোনো সমস্যা এসে যায়, সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয়। স্বাভাবিকভাবে অল পার্টি মিটিংয়ের নেতৃত্বে থাকে রাজ্যেতে হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী। আর এই মুহূর্তে আমাদের দেশের 56 ইঞ্চিকে দেখতে পেলাম না। আজকেও একটা অল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরর অ্যাটাক নিয়ে, সেখানে 56 ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিংয়ের মধ্যে একটা মিটিংয়ে উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে। তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক, আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। কার কথা বলছি বুঝতে পেরেছেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি। আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে। সমস্যা অনেক, বুঝতে পেরেছেন? এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ, আর শান্তিপূর্ণভাবে পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে। 2025 সালে সংবিধান বিরোধী, শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে, এই ওয়াকফ সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে। তারপরেও বলছি, নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো অল পার্টি মিটিংয়ে উপস্থিত ছিলেন না। মানে বুঝতে পারছেন? কিন্তু একে দেখুন, বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে, এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে। তো এদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। ফিরে আসা যাক এই আইনের দিকটাতে। তো মুসলমানদের ভালো চেয়েছে, আমি একটু খুঁটিয়ে দেখলাম কেমন কেমন ভালো চেয়েছে। কয়েকটা পয়েন্ট বলবো, ছোট থেকে একটু বড়র দিকে যাব। এই আইনে বলা ছিল, 1995 সালের যে আইনটা ছিল, বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। আর মোদি মুসলমানদের ভালো চেয়ে সেই জেলেরটা 12 বছর করা দরকার ছিল, ও কমিয়ে মাত্র 6 মাস করলো। মানে ওয়াকফ দুর্নীতি কর, 6 মাস জেল কাটার পরে তুই ছাড় পেয়ে যাবি। মোদি যদি মুসলমানদের ভালো চাইতো, মোদিজি মুসলমান মায়েদের যদি ভালো চাইতো, মুসলমান বিধবা বোনেদের যদি ভালো চাইতো, তাহলে তো ওই 2 বছরের শাস্তিটা তো 12 বছর করে দিতে পারতো ভাই। যে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে সেটা কোনো হাকিম হতে পারে। কদিন আগে হাকিমের একটা নাম দেখছিলেন না পেপারে, সম্পত্তি চুরি করেছে। হ্যাঁ, সে হাকিম হতে পারে, আর ডক্টর হতে পারে, কোয়াক ডাক্তার হতে পারে, ছুতুরে মিস্ত্রি হতে পারে। যে বেটা ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি করবে, আমি মোদি মুসলমানদের ভালো চাইছি, তাকে 12 বছর জেলে রাখবো। তাহলে তো সাবাসী দিত নওশাদ সিদ্দিকী। তার পরিবর্তে আপনি কি করলেন?
2 বছরটা কমিয়ে 6 মাসে এনে দিলেন, এই ভালো আপনার করেছে। আপনি মাথায় রাখুন, যারা মুসলমান আছেন এখানে তাদের এত ভালো করেছে, মানে শাস্তিটা কমিয়ে দিল। আর কি, ওয়াকাফ সম্পত্তি থেকে যে রেভিনিউ হয় সবটা ডাইরেক্ট ওয়াকাফ বোর্ড পরিচালনা করতে পারে না, কিছু আছে কি মোতওয়াল্লিতে পরিচালিত হয়। সেই মোতওয়াল্লি দ্বারা পরিচালিত সম্পত্তির বছরের শেষে যে ইনকাম হয়, রেভিনিউ আসে, তার 7% ওয়াকাফ বোর্ডকে দিতে হয়। ঠিক আছে, ওই 7%টা মোদিজি কমিয়ে 5% এনে দিল। ওই 7% থেকে কি হতো, যদিও এরা লুটে খাচ্ছে, মমতা ব্যানার্জি সরকারের আমলে এসে লুটে খাচ্ছে, লুটে পিটে খাচ্ছে এরা, কিন্তু লুটে পিটে খাচ্ছে বলে সব বন্ধ করতে হবে এটা তো হয় না, হতে পারে। এই লুটাটা বন্ধ করতে হবে। ওই 7% থেকে কি হতো, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মেয়েদের বিয়ের জন্য ওয়াকাফ বোর্ড থেকে সহযোগিতা করা, ছেলে মেয়েরা যে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করছে স্কলারশিপ দিও, এইগুলো দেওয়ার ব্যবস্থা ছিল। 7% রেভিনিউ। মোদি এসে ওয়াকাফ বোর্ডকে দুর্বল করতে চাইছে। মোদি এসে মুসলমানদের ছেলেরা স্কলারশিপের জন্য আন্না টাকা পায়, মুসলমানদের মেয়েরা যাদের বিয়ের জন্য সহযোগিতার পরিমাণ যাতে কমিয়ে দেওয়া যায় সেই জন্য কি করলো, 5% করে দিল। মোদির এসে তো 14% করা দরকার ছিল। যত বেশি টাকা ওয়াকাফ বোর্ডে যাবে, ওয়াকাফ বোর্ড তত মুসলমানদের কাজ করবে, তাই তো? এই হচ্ছে মোদির ভালো। মোদি এসে কি ভালো খারাপ করলো, সরি ওর ভাষাই ভালো, আমার ভাষায় খারাপ। কি খারাপ করলো, প্রিন্সিপাল অ্যাক্ট 1995 সালের, এই কারো খারাপ লাগছে ভাই? না তকবির দেবো, চলে যাবো, কোনটা করবো ভাই বলো? এখন তো না বলছেন, সবই হলো, তকবিরটা কেন দিলুনি ওয়াকাফের মিটিংয়ে? বুঝতে পারছো নি? জুম্মার দিনে তো আপনারা নামাজ পড়তে যান, যারা মসজিদে যান, মুসলমান যারা নামাজে যান, তো নামাজের তকবির ছাড়া একটা এক্সট্রা তকবির দেন আপনারা? তাহলে ওয়াকাফ মাচামার জন্য এত তকবির দিচ্ছেন কেন? কে দিয়াচ্ছে? প্রত্যক্ষ পরোক্ষ কারা যুক্ত দেখুন, ওই চাইছে বিশ্বজিৎ দা এরা যারা আমাদের পাশে আছে সব সরে যাক। এরা মাথায় রাখবেন, ঈদের নামাজে যাই বা 5 ওয়াক্ত নামাজে যাই, নামাজের মধ্যে তকবির ছাড়া কোনো জায়গায় তকবির দেন? হ্যাঁ, তাহলে এখন এত ঘন ঘন তকবির দিয়াচ্ছে কেন? বুঝতে হবে আপনাকে, এটা মোদির চাল, এটা মোদির চাল। মোদি চাইছে বেশি বেশি তকবির দেবে, হিন্দু মুসলমান আলাদা হয়ে যাবে, আর হিন্দু মুসলমান আলাদা করতে পারলে ওর বন্ধুদেরকে এই সম্পত্তিগুলো তুলে দিতে পারবে। এবার আপনি ভাবুন মোদির চালকে ফেলিওর করবেন না সাকসেস করবেন, না আপনাদের উপর নির্ভর করছে। যাক আসা যাক ফিরে, 107 সেকশন 107 ছিল, যে সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963, 1963 সালে ভারতবর্ষে একটা লিমিটেশন অ্যাক্ট তৈরি হয়েছে। এটা অর্ডিনারি অ্যাক্ট, অনেক কিছু আছে তার মধ্যে জাস্ট আমি বলছি। এই জায়গার একটা কেউ মালিক, তো এই জায়গাটার এই মালিকটা যে কেউ হতে পারে। আমি যদি 12 বছর এই জায়গার কোনো একটা কোণে বসে ব্যবসা বাণিজ্য করছি বা যা ঘরপর করে থাকছি, তাহলে জায়গার মালিক থেকে যাচ্ছে কিন্তু সত্তার মালিক আমি হয়ে গেলাম। এটা লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী। তো আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন, 22 বছর কেন, 42 বছর কেউ থাকলেও লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না। এই যে চাকলার ধামের যদি কেউ সম্পত্তির ওপরে 22 বছর ধরে বসবাস করে, চাকলা ধাম যে কোনো সময় তাকে তুলে দিতে পারবে, ওটা মামলা করলেও মামলা টিকবে না। এটা ওয়াকাফের ক্ষেত্রেও ছিল, এটা ওয়াকাফের ক্ষেত্রেও ছিল, কিন্তু মোদি আপনার ভালো চেয়ে ওই আইনটা তুলে দিল। মানে কেউ যদি এখন ডিমান্ড করে, এই আমাদের এই তোমার পিয়ারুল ভাই, তোমার এলাকার যে মাজারের হারুয়া পীর গোনাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারের যে সম্পত্তি 1000 বিঘা, 1000 বিঘা দখল করে রেখে দিয়েছে, 100 বিঘাও নাই। কিন্তু আইন এতদিন পর্যন্ত ছিল যে কোনো সময় বাকি 900 বিঘা জায়গা আমরা বুলডোজার দিয়ে হোক আর আইনের মাধ্যমে বলছি আমরা নিতে পারবো, ফিরিয়ে আসবে। কিন্তু মোদিজি ওই 900 বিঘাটা না আর আসে, তার জন্য লিমিটেশন একটা অমিট করে দিল। অর্থাৎ অর্ডিনারি সাধারণ মানুষের লোকের জায়গার উপরে যে আইনটা ছিল, যে আইন প্রযোজ্য, ওয়াকাফের সম্পত্তির উপরেও সেই আইন প্রযোজ্য। এবার আমরা বিরোধিতা কেন করছি? আমাদের বিরোধিতার করার এটাই কারণ, এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। গির্জার সম্পত্তির ওপরে যদি লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য না হয়, যদি আমাদের ধামের সম্পত্তির ওপরে, মন্দিরের সম্পত্তির ওপরে লিমিটেশন অ্যাক্ট নাই, গুরুদুয়ারা সম্পত্তির ওপরে লিমিটেশন অ্যাক্ট নাই, তাহলে আপনি ওয়াকাফের ওপরে কেন লিমিটেশন অ্যাক্টটা আপনি চাপ করছেন? বুঝতে পারছেন না? তাহলে মোদি এখানে অন্যায় করছে। মোদি কি করছে?
ভবিষ্যতে আপনি ওয়াকাফ না করতে পারেন তার রাস্তা চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে এই আইনে। এই ওয়াকাফ করার জন্য কে দেখতো না? ওয়াকাফ করার জন্য কে ওয়াকাফ করছে দেখতো না। মোদি এসে কি করেছে জানেন? ভয়ঙ্কর করেছে একটা। ইসলামের মধ্যে যেটা নাই সেটাও মোদি করে দিয়েছে। প্র্যাকটিসিং ইসলাম। শেষ লাস্ট 5 বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। যদি আপনি 5 বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকেন তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন, নাহলে পারবেন না। ওয়াকফ দুভাবে হয়। অনেকে বলে আল্লাহর রাস্তায় জমি দিয়েছি, আমি কেন লড়াই করব? ঠিক কথা, কিন্তু আল্লাহর রাস্তায় জমি দেওয়া হয়, বংশ পরম্পরাতেও জমি দেওয়া হয়। ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ, কোনোটাই আর রাখছে না। কি করছে? 5 বছর আপনাকে ইসলামিক প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। কেমন প্র্যাকটিসিং ইসলাম? এবারে রোজা কটায় গিয়েছে? 1 মাস রোজা রেখেছেন তো? 1 মাস রোজা রেখেছেন। ধরেন 14টা রোজার পরে যদি ফটাং করে আপনাকে কেউ জিজ্ঞাসা করে কটা রোজা হয়েছে, আমি বলতে পারতাম না। বিশ্বাস করুন, আমি কেন গুনিনি, কারণ 29 হোক আর 30 হোক, চাঁদ উঠবে ঈদ করব। 29টা রোজা হয়েছে তো। আপনি এখন ওয়াকফ করতে যাবেন, অফিসারকে গিয়ে বললেন, স্যার আমার ওই 2 বিঘা কি 1 বিঘা সম্পত্তিটা আছে, আমি ওয়াকফে আওলাদও করতে পারি, ওয়াকফে লিল্লাহও করতে পারি, আমি ওয়াকফ করব, কাগজপত্র রেডি করুন। তখন অফিসার আপনার মুখের দিকে চেয়ে বললো, বাপ 70 বছর বয়স হলো এখনো মুসলমান হতে পারলে না? আপনি কি উত্তর দেবেন? না। কেন? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে না। কেন? আমি তো পড়ি 5 ওয়াক্ত নামাজ, শীতকালেও ছাড়ি না, ভোরবেলা ফজরে উঠি। তোমার কপালে দাগ নাই কেন? তুমি যাও, তোমার কপালে দাগ হলে তারপর তুমি আসলে মুসলমান। বেচারি ঘরে গিয়ে ছিঁড়ে ছাড়িয়ে কপাল কি করলেন? ওয়াকফ করতে হবে। কপালে দাগ না হলে মুসলমান হতে পারবো না, আসল মুসলমান হতে পারবো না। ছিঁড়ে ছাড়ে নিয়ে গেলেন অফিসারকে। দেখুন স্যার, আমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে, আমি 5 বছর ধরে 1 ওয়াক্ত নামাজ কাজা করিনি। তখন বলবে, ঠিক আছে তোমার কপালে দাগ ঠিক আছে, কিন্তু তুমি এইবারে 29টা রোজা হলো 1 মাস, তারপরে ঈদ হলো, তুমি তো 27টা রোজা রেখেছিলে, 2টো ছেড়ে দিয়েছিলে। তুমি যাও, 5 বছর পরে আবার ঘুরে আসবে। বুঝতে পারছেন? মানে ইসলামিক আইন কানুন আপনাকে পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে হবে 5 বছর ধরে, তাহলে আপনি ওয়াকফ করতে পারেন। তবে মোদিকে ধন্যবাদ দিতে হবে। আপনাকে কমপ্লিট ইসলামের মধ্যে থাকার জন্য মোদি কিন্তু আপনাকে তাগিদ দিচ্ছে। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন না কি বলছি? ভাবুন, নতুন করে ওয়াকফ করার কোনো জায়গা আর রাখলো না। এবার বলুন, একটা করে অফিসার কি আপনার পেছনে সাথে দিয়ে রাখবে? আমি আমার কথা বলি, তাহলে আমি আমার বেডরুমে গিয়ে ঘুমাচ্ছি, আজকে ফজরের নামাজ পড়বো কি পড়বো না, তাহলে আমাকে একটা বেডরুমে অফিসারকে ঘুমিয়ে রাখতে হবে। তাহলে আমার গেটের বাইরে একটা অফিসারকে রাখতে হবে। এই ফজরে ভাইজান উঠে নামাজ পড়তে গেল কি গেল না, সবার সাথে তাহলে একটা করে অফিসার দিতে হবে। পশ্চিমবাংলা যদি বলি 3 কোটির কাছাকাছি মুসলমান আছে, তাহলে 3 কোটি লোককে নিয়োগ করতে হবে। এমনি চাকরি চুরি করে নিচ্ছে, 26,000 আমার চাকরি চুরি করে নিল রাজ্য সরকার। কেন্দ্র সরকার এমনি আর্মিতে 2019-এর পর থেকে আর কোনো নিয়োগ দেয়নি, ওই অগ্নিবীর দিয়ে চালাচ্ছে। আর প্রতিটা মুসলমানের পিছনে একটা করে অফিসার দেবে মনে হয়? এটা কেন করছে? এটাকে সমস্যা তৈরি করছে। একবারের জন্য বলেনি প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি হতে পারে। এবার ধরুন আপনি সব ক্রাইটেরিয়া হয়ে গেছেন, আমি গিয়ে অফিসারকে বলুন না ও প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই, কারণ ও প্রতিবেশীর হক মিটায়নি। কি হবে তখন? খারাপ লাগছে নাকি শুনতে? শুনতে খারাপ লাগলে বলে দেন ভাই। তাহলে কি হবে? বলবে না বাবু তুমি প্রতিবেশীর হকটা মিটিয়ে আসো, তারপরে তোমার আমি সম্পত্তি হবে। মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসে মুসলমানদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে। মুসলমানদেরকে সমস্যায় ফেলিয়ে দেখিয়ে হিন্দু ভাইদের মন পেয়ে ওই সম্পত্তিগুলোকে নিয়ে আদানি আম্বানি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। আজ